ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক ক্লাস 12-এর একটি প্রোজ পিস থ্যাংক ইউ ম্যাম। এটি একটি শর্ট স্টোরি যেটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ একজন আমেরিকান পোয়েট, নোভেলিস্ট, প্লেরাইট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড কলমিস্ট। তিনি একজন আফ্রিকান আমেরিকান রাইটার অর্থাৎ কৃষ্ণাঙ্গ লেখক এবং তিনি কবি হিসাবে বেশি পপুলার এবং তিনি জাজ কবিতার আদি উদ্ভাবক হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের দুঃখ যন্ত্রণার কথা বলেছেন, তাদের অধিকারের কথা বলেছেন, রেসিয়াল ডিসক্রিমিনেশনের কথা বলেছেন। তো এই রেসিয়াল ডিসক্রিমিনেশন কী? জাতিগত বৈষম্য বা বর্ণ বৈষম্য, এই সাদা চামড়া বা কালো চামড়ার ভিত্তিতে যে বৈষম্য বা ভেদাভেদ আমেরিকায়, তার শুরু দেখতে গেলে 400 বছর। 1619 খ্রিস্টাব্দে আফ্রিকা থেকে এই ব্ল্যাক পিপলদেরকে আনা হয় কৃতদাস হিসেবে, তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর জন্য। তারাই দেখতে গেলে বানিয়েছে আমেরিকার হোয়াইট হাউস, ওয়াল স্ট্রিট। কিন্তু কয়েকশো বছর ধরে তারা শুধু পেয়ে এসেছে বঞ্চনা, তাদেরকে কোনো অধিকারই দেওয়া হয়নি। ভাবতে অবাক লাগে যে 1865 সালে আমেরিকাতে কৃতদাস প্রথা অবলুপ্ত হয় আইনিভাবে, এবং তারও 100 বছর পরে, মানে 1965 সালের পরে তারা ভোটাধিকার পায়। তাহলে ভাবো যে মাত্র 55 বছর আগে তারা ভোটাধিকার পেয়েছে। এবং এই 55 বছরে হয়তো অনেকটা মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোপুরি সাদা চামড়া মানুষের মন থেকে রেসিয়াল ডিসক্রিমিনেশন চলে যায়নি। তার সদ্য উদাহরণ, যেভাবে নিরীহ জর্জ ফ্লয়েডকে রাস্তায় সাদা চামড়ার পুলিশ হত্যা করলো, আমরা সবাই দেখেছি। তার জন্য গোটা আমেরিকা বিক্ষোভে জ্বলছে, ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট চলছে, আমরা সবাই দেখছি। তো আমরা দেখতে গেলে আমেরিকাতে অনেকটা চেঞ্জ দেখেছি এই বিগত 50 বছরে। আমরা একজন কালার্ড প্রেসিডেন্ট পেয়েছি, বারাক ওবামা, কিন্তু পুরোপুরি মাইন্ডসেট চেঞ্জ হয়নি, পুরোপুরি এখনও রেসিয়াল ডিসক্রিমিনেশন যায়নি 2020 সালেও। আমাদের ভারতবর্ষেও এই বৈষম্য রয়েছে, জাতিগত বৈষম্য বা ধর্মের ভিত্তিতে বৈষম্য। আমরা এখনও দেখতে পাই যে মন্দিরে নিম্নবর্ণের মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো এই বৈষম্য সব দেশেই বিভিন্ন রূপে রয়েছে। যেমন আমেরিকায় রয়েছে রেসিয়াল ডিসক্রিমিনেশন, কালো চামড়া সাদা চামড়া মানুষের মধ্যে বৈষম্য। এবং সেই সময় যখন ল্যাংস্টন হিউজ লেখালেখি করছেন, সেই সময় এই বৈষম্য চরমে। তখন সব কিছু সেপারেট ছিল। কালো চামড়া মানুষের জন্য ছিল আলাদা স্কুল, আলাদা হোটেল, আলাদা বাস, তারা থাকার জন্য থাকতো আলাদা কলোনিস, যেটাকে বলা হতো ঘেটোস, মানে বস্তির মতো। আর সাদা চামড়া মানুষের জন্য থাকতো আলাদা জায়গা। এই কালো চামড়া মানুষেরা এই সিস্টেমের বিরুদ্ধে, এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কিছুজন সরব হয় এবং তারা হারলেম, নিউ ইয়র্কের একটা জায়গা, হারলেমের মতো জায়গাতে তারা থেকে সেখানে তারা একটা লিটারেরি মুভমেন্ট শুরু করে, লেখালেখি শুরু করে। কেউ বিভিন্ন শিল্পকলার মাধ্যমে এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তারা আন্দোলন করে, যেটাকে বলা হয়ে থাকে হারলেম রেনেসাস। তাদের মধ্যেই অন্যতম হচ্ছে ল্যাংস্টন হিউজ। তো তিনি বেশি কবিতাই লিখেছেন এবং তার একটা পপুলার কবিতা মাদার টু সন, যেখানে মা তার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছে যে আমেরিকার মতো দেশে যেখানে রেসিয়াল ডিসক্রিমিনেশন রয়েছে, সেই সমাজে কালো চামড়ার মানুষের পক্ষে সফল হওয়াটা কত কঠিন। তিনি তার সন্তানকে বলছেন আমেরিকার এই সমাজে তাদের জন্য, এই ব্ল্যাক পিপলদের জন্য কোনো ক্রিস্টাল স্টেয়ার নেই, কোনো মসৃণ সিঁড়ি নেই যেখান দিয়ে তারা সহজেই সফল হতে পারবে হোয়াইট পিপলদের মতো। তাদের পথে থাকবে অসংখ্য প্রতিকূলতা এবং সেই প্রতিকূলতাকে পার করেই তাদেরকে সফল হতে হবে। এইভাবে মা তার সন্তানকে মোটিভেট করছে, একটা পজিটিভ মেসেজ দিচ্ছে, তাকে হাল না ছাড়ার উপদেশ দিচ্ছে। এই কবিতাটা কেন বলছি? কারণ এই কবিতাটির সঙ্গে আমাদের যে পাঠ্য গল্প থ্যাংক ইউ ম্যাম, এই গল্পের যথেষ্ট মিল রয়েছে। এই গল্পেও দুটি মাত্র ক্যারেক্টার, মিসেস বেটস আর রজার।
টাইটেলটা পড়লেই আমরা বুঝবো যে এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, একজন থ্যাংক ইউ বলছে আর একজন ম্যাম। থ্যাংক ইউ বলছে রজার, 14-15 বছরের একটি বখাটে ছেলে যে বিপদগামী, খারাপ দিকে গেছে। আর ম্যাম হচ্ছে মিসেস বেটস, একজন মধ্যবয়স্কা মহিলা, মাদারলি ফিগার, যে মায়ের মতো ট্রিট করছে রজারকে। গল্পে আমরা দেখতে পাবো যে দুজনেই নিগ্রো ক্যারেক্টার। মিসেস বেটস তার কাজ সেরে রাত 11টার সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, 14-15 বছরের এই রজার তার পার্সটা চুরি করার চেষ্টা করে। মিসেস বেটসের হাতে ধরা পড়ে রজার অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার। মিসেস বেটস আর 5 জনের মতো তাকে পুলিশের হাতে না তুলে দিয়ে তাকে একটা শিক্ষা দেয়, তাকে একটা মায়ের মতো শিক্ষা দেয়, তাকে তিরস্কার করে, তাকে বকাবকি করে, তাকে জিজ্ঞেস করে যে কেন সে চুরি করতে চেয়েছিল। যখন সে জানতে পারে যে একটা জুতোর জন্য সে চুরি করতে চেষ্টা করেছিল, একটা ব্লু সুডেড শু পাওয়ার জন্য, তখন সে তাকে একটা উপদেশ দেয়। যেমন মাদার টু সন কবিতাতে মা তার সন্তানকে উপদেশ দেয় যে তাদের জন্য, ব্ল্যাক পিপলদের জন্য কোনো ক্রিস্টাল সিঁড়ি নেই, কোনো ক্রিস্টাল স্টেয়ার নেই যেখান দিয়ে তারা সহজেই সফল হতে পারবে। এখানেও মিসেস বেটস রজারকে বোঝাচ্ছে যে এই সমাজে অত সহজে সফল হওয়া যায় না, অনেক স্ট্রাগল করতে হয়, এবং যে খারাপ পথ রজার চুজ করেছে এতে তাদের ভয়ানক পরিণতি হতে পারে। যে খারাপ উপায়ে সে জুতোটা পাওয়ার চেষ্টা করেছে, সেই জুতো পরলে তার পা জ্বলে যেতে পারে, সেই জুতো তার পা জ্বালিয়ে দিতে পারে। এইভাবে তাকে একটা উপদেশ দিয়েছে, এবং রজার আমরা গল্পে দেখতে পাবো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কমপ্লিট চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সুযোগ আসবে তার কাছে যখন সে চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালাবে না। এর থেকে আমরা বুঝতে পারবো যে রজার চেঞ্জ হচ্ছে মাদারলি ট্রিটমেন্টে। মায়ের মতো মিসেস বেটস রজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে, তাকে খাবার এবং অর্থ দেয় তার জুতো কেনার জন্য। সবচেয়ে বড় কথা, মিসেস জোনসের মাদারলি ট্রিটমেন্ট, তার কাইন্ডনেস, তার ফরগিভনেসের জন্য বখাটে, বিগড়ে যাওয়া, বিপথে যাওয়া রজার সঠিক পথ দেখতে পায়, এবং তার সম্পূর্ণ ট্রান্সফরমেশন, তার সম্পূর্ণ পরিবর্তন আমরা গল্পে লক্ষ্য করি। এই গল্প আমাদের শেখায় দ্য লেসন অফ ফরগিভনেস, কাইন্ডনেস, পাওয়ার অফ লাভ, ট্রাস্ট। দ্য ক্রিমিনালস আর অলসো হিউম্যান বিংস। দে শুড নট অলওয়েজ বি পানিশড, দে শুড সামটাইমস গেট অ্যানাদার চান্স। ক্রিমিনালরা কখনো কখনো ছোটোখাটো ক্রাইমস, স্টিলিং, মিথ্যে কথা বলা, এগুলোর ক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় সুযোগ, আরও একটা সুযোগ দেওয়া উচিত। দে মে বিহেভ ওয়েল ইফ ট্রিটেড কাইন্ডলি। হয়তো ভালো ব্যবহার পেলে তারা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তারা হয়তো ভালো ব্যবহার পেলে পরিবর্তন হতে পারে। আমরা এই গল্পে সেটা দেখতে পেয়েছি। আমরা ক্লাস 11-এ পড়েছিলাম জিমি ভ্যালেন্টাইন, যেখানে জিমি একজন সেফ ক্র্যাকার, ভালোবাসায় সে পুরোপুরি একজন অনেস্ট ম্যান হয়ে ওঠে। সেখানেও সে একটা চান্স পেয়েছিল, অ্যানাদার চান্স পেয়েছিল বেন প্রাইসের হাতে। এবারে আমরা থ্যাংক ইউ ম্যাম এই শর্ট স্টোরিটা লাইন বাই লাইন পড়ব। তোমরা স্ক্রিনেও লক্ষ্য করতে পারো, তোমরা টেক্সট বই খুলেও মেলাতে পারো। তোমাদের টেক্সটটা শেষ হয়ে যাওয়ার পরে MCQ, SAQ এবং বড় প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের সাজেশনও থাকবে। তোমরা টেক্সটে লক্ষ্য করো। দেখো, এই গল্পে একটা কনফ্লিক্ট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা এক্সটার্নাল কনফ্লিক্ট, একটা বাইরের কনফ্লিক্ট, একটা হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট। এক্সটার্নাল কনফ্লিক্টটা হচ্ছে মিসেস জোনস আর রজারের মধ্যে ছিনতাইয়ের ব্যাপারে, আর ইন্টারনাল কনফ্লিক্টটা হচ্ছে রজারের মধ্যে। রজার একটা বখাটে, একটা বিগড়ে যাওয়া ছেলে যে পার্সটাকে ছিনতাই করতে চেয়েছিল, সেখান থেকে সে কীভাবে একটা ট্রাস্ট ওর দিয়ে একটা বিশ্বস্ত ছেলেতে পরিণত হচ্ছে, তার এই ট্রান্সফরমেশন একটা সুন্দর জার্নি আছে এই গল্পে। এবার লক্ষ্য করো টেক্সটটা। থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজ। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. একদম ফার্স্ট লাইনেই লেখক এখানে মেন ক্যারেক্টার মিসেস জোনসকে ইন্ট্রোডিউস করছেন, তার বাহ্যিক চেহারার বর্ণনা দিচ্ছেন, তার অ্যাপিয়ারেন্সটা কেমন। She was a large woman with a large purse, মানে তার চেহারাটা বেশ ভারী, হেভি ওমেন, বিশালাকার মহিলা, এবং তার সঙ্গে আছে একটা বড় পার্স, বড় ব্যাগ। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট
বাট হ্যামার অ্যান্ড নেল, যাতে সব কিছুই রয়েছে, শুধু হ্যামার মানে হাতুড়ি আর নেল মানে পেরেক, শুধু হাতুড়ি আর পেরেক বাদে সব কিছুই রয়েছে। এই যে হাতুড়ি আর পেরেক, এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, এটা হিউমারাস টাচ আছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ব্যাগটা বেশ বড় সড়ো, এটা বোঝানোর জন্য তিনি বলছেন এরকম যে যাতে সবই রয়েছে শুধু হাতুড়ি আর পেরেক বাদে। তো আমরা পরে জানতে পারবো যে মিসেস জোনস হোটেল বিউটি শপে কাজ করে, তো প্রবাবলি আমরা ভাবতে পারি যে ওই ব্যাগটাই হয়তো মেকআপের জিনিসপত্র রয়েছে, তাই এত বড় ব্যাগ। তো নেক্সট লাইন লেখো, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার। যে ব্যাগটা, সেই ব্যাগটার ফিতাটা কেমন না লম্বা, লং স্ট্র্যাপ, স্ট্র্যাপ মানে ফিতে, অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার। সে কীভাবে ওটা বহন করছে, ক্যারি করছে, সে ওটাকে ক্যারি করছে তার কাঁধে ঝুলিয়ে, শোল্ডার মানে কাঁধে। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন। কটা বাজে তখন, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সেই সময় বাজে রাত 11টা মতো বাজে, 11 o'clock অ্যাট নাইট, অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং সে একাই হাঁটছিল রাস্তায়। হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স। সেই সময় একটা ছেলে তার পিছন পিছন এলো এবং তার ওই ব্যাগটাকে ছিনতাই করার চেষ্টা করলো। ট্রাই টু স্ন্যাচ, স্ন্যাচ মানে ছিনতাই করার চেষ্টা করলো। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। পিছন থেকে, বিহাইন্ড মানে কি পিছন, পিছন থেকে যে হ্যাঁচকা টানটা দিল, টাগ মানে হ্যাঁচকা টান, একটা হ্যাঁচকা টানেই স্ট্র্যাপ মানে ফিতেটা, ব্যাগের ফিতেটা ছিঁড়ে গেল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড caused him to lose his balance. So, instead of taking off full blast, as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. লম্বা লাইন, পাটে পাটে বুঝবো। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. অর্থাৎ ছেলেটির যে ওজন, ছেলেটি রোগা পাতলা, তার ওজন, আর ব্যাগটা তো আগেই বড় সড়ো বেশ ভারী, তো তার ওজন, ব্যাগের ওজন আর নিজের ওজন দুটোকে সামলাতে না পেরে কস্ট হিম টু লুজ ব্যালেন্স, তার ভারসাম্য হারিয়ে ফেলে। ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, যেটা সে আশা করেছিল, হোপড যেটা আশা করেছিল কি, যে নেবে ব্যাগটাকে আর ছো মেরে পালিয়ে যাবে, সেটা না হয়ে কি হলো, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক। সাইডওয়াক মানে পেভমেন্ট, ফুটপাথ, যেখান দিয়ে পথচারীরা হাঁটে, সেখানে সে চিৎপাত হয়ে পড়ে গেল ভারসাম্য সামলাতে না পেরে। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পাগুলো উপরের দিকে উঠে গেল। দ্য লার্জ ওমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার। লাইনটির মানে হচ্ছে বিশালাকার মহিলাটি, দ্য লার্জ ওমেন সিম্পলি টার্ন অ্যারাউন্ড, তার দিকে ঘুরলো, অ্যান্ড কিকড হিম, তাকে সপাটে লাথি মারলো। কোথায়? রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, তার নীল রঙের জিন্স পরা সিটারে, সিটার মানে হচ্ছে কোমর বা হিপ, তার কোমরে সপাটে লাথি মারলো। দেন সি রিচ ডাউন, তারপরে সে ঝুঁকলো, অ্যান্ড পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, তার জামার সামনের অংশকে ধরে তুললো তাকে, পিকড মানে তোলা। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, যতক্ষণ না তার দাঁতগুলো ঠকঠক করে উঠলো ততক্ষণ তাকে নাড়াতে লাগলো, শুক মানে নাড়ানো। আফটার দ্যাট দ্য ওমেন সেড, তারপরে মহিলাটি বলল ছেলেটিকে, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার, আমার পকেট বুক, আমার ব্যাগটিকে তোলো এবং আমাকে দাও। সি স্টিল হেল্ড হিম, তখনও সে তাকে ধরেছিল, মানে বিশালাকার মহিলাটি ছেলেটিকে ধরেছিল, জামার কলার ধরেছিল। বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। বেন্ড ডাউন মানে হচ্ছে ঝুঁকে থাকা। সি বেন্ড ডাউন এনাফ, বাট সি বেন্ড ডাউন এনাফ, কিন্তু সে যথেষ্ট ঝুঁকে থাকলেন, টু পারমিট হিম, তাকে সুযোগ করে দিলেন, সেই ছেলেটিকে সুযোগ করে দিলেন, টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, যাতে নিচু হয়ে সে তার পার্সটিকে তুলে দিতে পারে। দেন সি সেড, তারপরে সেই মহিলাটি বললেন, নাও এন্ট ইউ অ্যাসেম্ট অফ ইয়োর সেলফ,
এন্ট মানে হচ্ছে আর নট, অর্থাৎ এখন তুমি বলো যে তুমি কি তোমার কাজে লজ্জিত নও। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফন্ট দ্য বয় সেড, ইয়েস ম্যাম। দৃঢ়ভাবে শক্তভাবে ধরে থাকা অবস্থায়, জামার কলারে ধরে থাকা অবস্থায় বা জামার সামনের অংশে ধরে থাকা অবস্থায়, গ্রিপ্ট মানে শক্ত হাতে, ফার্মলি গ্রিপ্ট মানে হচ্ছে শক্ত হাতে ধরে থাকা অবস্থায় সে এটি বলল, হ্যাঁ ম্যাম। দ্য ওমেন সেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? তুমি এটা দিয়ে কী করতে চেয়েছিলে, তোমার উদ্দেশ্য কী, এই চুরিটা করার উদ্দেশ্যটা কী? যেমন আর 5টা চোর যা বলে ছেলেটিও তাই বলল। দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু, আমি এটা করতে চাইনি, এটা আমার লক্ষ্য ছিল না। সি সেড, ইউ এ লাই। এখানে লাই কথাটা লায়ারের পরিবর্তে ব্যবহার করেছেন, এটা কলোকুয়াল একটা শব্দ, অর্থাৎ ইউ আর এ লায়ার, তিনি বলতে চাইছেন তুমি মিথ্যুক। বাই দ্যাট টাইম 2 or 3 পিপল পাস্ট, সেই সময় 2-3 জন ওই দিক দিয়ে যাচ্ছিলেন। স্টপড, থেমেছিলেন। অ্যান্ড টার্ন টু লুক, ঘুরে দেখছিলেন কী হচ্ছে ঘটনা। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, কিছুজন দাঁড়িয়ে দেখছিল কী ঘটনাটা ঘটছে। মহিলাটি বললেন তারপরে ছেলেটিকে, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আক্স দ্য ওমেন। যদি আমি তোমাদের ছেড়ে দিই তাহলে কি তুমি ছুটে পালাবে? মিসেস বেটস জিজ্ঞেস করছে রজারকে। ছেলেটি নিরীহভাবেই সরল মনেই উত্তর দিল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমাকে কখনোই ছাড়বো না। সেড দ্য ওমেন। সি ডিড নট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার্ড দ্য বয়। হুইসপার্ড মানে ফিস ফিস করে বলা। ছেলেটি ফিস ফিস করে বলল, আমি খুব দুঃখিত মহাশয়া, আমি খুব দুঃখিত। মহিলাটি তখন বললেন, হুম, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। তো এখান থেকেই মিসেস বেটসের মাদারলি ট্রিটমেন্ট শুরু হচ্ছে রজারের প্রতি। রজারের মধ্যে তিনি যেন তার ছেলের ছবি দেখতে পাচ্ছেন, তার সন্তানের মতো তাকে ট্রিট করছেন। একটা চোরকে কি আমরা এইভাবে ট্রিট করি, তার নোংরা মুখের দিকে দৃষ্টি আকর্ষণ করি? কিন্তু মিসেস বেটস এখানে রজারকে শুধুমাত্র একটা চোর হিসেবে দেখছেন না, তিনি তার সন্তানের মতো তাকে ট্রিট করছেন এবং তার ট্রান্সফরমেশন করার চেষ্টা করছেন, তার পরিবর্তন করার চেষ্টা করছেন। তাই তিনি বলছেন, ইউর ফেস ইজ ভেরি ডার্টি, তোমার মুখটা বেশ নোংরা। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমার খুব ইচ্ছে করছে তোমার মুখটা আজ ধুয়ে দিই। এন্ড ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার বাড়িতে কি কেউ নেই বলার মতো যে তোমার মুখটা ধোয়া উচিত? নো ম্যাম, সেড দ্য বয়, সেটি বলল। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তাহলে আজকেই এটা ধোয়া হবে, আজ সন্ধ্যেবেলায় এটা ধোয়া হবে। সেড দ্য লার্জ ওমেন, স্টার্টিং আপ দ্য স্ট্রিট। এই কথাটা বলেই মহিলাটি চলতে আরম্ভ করলো, হাঁটতে আরম্ভ করলো। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন বয়, টানতে টানতে, ড্র্যাগ মানে টানতে টানতে, ভীত সন্ত্রস্ত সেটিকে টানতে টানতে তার পিছনে তিনি বলতে লাগলেন যে এটা আজকে রাত্রেই, আজ সন্ধেবেলাতেই তোমার মুখটা ধোয়া হবে। ফ্রাইটেন মানে ভীত, সন্ত্রস্ত। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। খুব ইম্পর্টেন্ট লাইন, দাগ দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, MCQ SAQ এবং বড় প্রশ্নেও কাজে লাগবে। এখানে আমরা রজারের একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, রজার কেমন দেখতে, কী পড়েছিল আমরা জানতে পাচ্ছি। রজার 14-15 বছরের একটি ছেলে, ফ্রেল, দুর্বল, উইলো ওয়াইল্ড, উইলো গাছের মতো বন্য, অর্থাৎ রজারের সঙ্গে উইলো গাছের তুলনা করা হচ্ছে। উইলো গাছের মতো নমনীয়, ফ্লেক্সিবিলিটি বা তার বন্য, এটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে উইলো ওয়াইল্ড। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, সে একটা টেনিস শু আর একটা ব্লু জিন্স পরেছিল। দ্য ওমেন সেড, ইউ আর টু বি মাই সন। মিসেস বেটস বলছেন, তুমি আমার ছেলে হতে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ঠিক ভুল শেখাতাম। এই লাইনটা তুলে প্রশ্ন দেয়, DAQ প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট লাইন। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস,
যাই হোক, আমি এখন আপাতত যা করতে পারি তোমার মুখটাকে ধুইয়ে দিতে পারি। আর ইউ হাংরি, তোমার খিদে পেয়েছে? আবার দেখো এখানে আমরা মিসেস বেটসের মাদারলি ট্রিটমেন্টের পরিচয় পাচ্ছি। নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাক বয়। টানা অবস্থায় ছেলেটি বলল, না ম্যাম। তাকে তো মিসেস বেটস টানছে রাস্তায় পিছন দিক থেকে। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন। তখন মিসেস বেটস বেশ একটা মজার উত্তর দিচ্ছে, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার? আচ্ছা, আমি যখন ওই রাস্তার কোণ দিয়ে যখন আসছিলাম তখন কি আমি তোমায় বিরক্ত করছিলাম? বদারিং মানে বিরক্ত করা। আক্স দ্য ওম্যান। নো ম্যাম, সেইটি বলো, না ম্যাম। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, তুমি নিজেই এসেছো আমায় বিরক্ত করতে, তুমি আমার গায়ে এসে পড়েছো। সেড দ্য ওম্যান, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ গোয়িং টু লাস্ট এ ওয়াইল, ইউ গো অ্যানাদার থট কামিং। তুমি যদি ভেবে থাকো যে এই যে সংযোগটা হয়েছে, এই যে সাক্ষাৎটা হয়েছে খুব অল্পেই মিটে যাবে, তাহলে তুমি বাছা ভুল করছো। হোয়েন আই গেট থ্রু ইউ, হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ব্যঙ্গ করে বলছে স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা মিসেস বেটসের ফুল নাম আমরা জানতে পারছি এবং এটা এসএকিউর জন্য বা এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স খুব মজার ছলে বলছেন, হোয়েন আই গেট থ্রু উইথ ইউ, যখন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেই ফেলেছি, পরিচয় করিয়ে ফেলেছি মহাশয়, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তুমি সারা জীবন মনে রাখবে এই নামটা, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এটা শুনে সেটি বেশ ভয় পেয়ে গেল। সে ভাবলো, কেন বলছে এরকম কথা, তাহলে কি আমায় পুলিশে দেবে? কারণ সেটি তো এখনও জানে না মিসেস বেটসের কী মতলব, কী ধারণা, বা সে চুরি করেছে, সে তো জানে একটা অপরাধ করেছে, তার সে অপরাধের জন্য মিসেস বেটস তাকে কী শাস্তি দেবে সে জানে না। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে বেশ ভয় পেয়ে যায় এবং সে মরিয়াভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল। অর্থাৎ ভয় পেয়েছে, এটির মাথায় ঘামের বিন্দু জমে গেল আর সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, স্ট্রাগল করলো, নিজেকে ছাড়ানোর ধস্তাধস্তি করলো মিসেস জোন্সের সঙ্গে। কিন্তু মিসেস জোন্স বিশালাকার মহিলা, সেখানে রজার দুর্বল একটা রোগা পাতলা ছেলে। তো মিসেস জোন্স কী করলো, মিসেস জোন্স স্টপড, থামলো, জাকড হিম, একটু ঝাঁকুনি দিল অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তার সামনে, পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবং তাকে কুস্তির প্যাঁচে আটকে দিল। হাফ নেলসন পরীক্ষাতে আসে, খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এসএকিউর জন্য। হাফ নেলসন বললে তোমরা শুধু এটুকুই লিখবে, এ রেসলিং হোল্ড, এক ধরনের কুস্তির প্যাঁচ। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। হোয়েন সি গট টু হার ডোর, যখন তিনি তার দরজার কাছে এসে পৌঁছলেন, সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, সে ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন ছেলেটিকে, ডাউন দ্য হল, হলের মধ্যে দিয়ে, ইন্টু দ্য লার্জ কিচেনেট ফার্নিশড রুম অ্যাট দ্য রেয়ার অফ দ্য হাউস, একটা কিচেন, একটা রান্নাঘর যুক্ত একটা ঘরের মধ্যে দিয়ে তাকে নিয়ে গেলেন। সি সুইচড অন দ্য লাইট, সে আলো জ্বালালেন। লেফট দ্য ডোর ওপেন, দরজাটাকে খোলাই রাখলেন। দ্য বয় কুড হেয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জার হাউস, সেটি শুনতে পাচ্ছিল যে ওই রুমের, ওই ঘরের মধ্যে আরও অন্যান্য লোকেরা রয়েছে যারা হাসাহাসি করছে, কেউ কেউ কথা বলছে। অর্থাৎ মিসেস জোন্স যে একা নেই এই ঘরে, এই অ্যাপার্টমেন্টে, সে বুঝতে পারল। সাম অফ দ্য ডোরস ওয়্যার ওপেন, দেখতে পাচ্ছিল যখনও অনেকের দরজাই খোলা রয়েছে। সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন টু, সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়্যার নট অ্যালোন, অনেকের দরজাই খোলা ছিল যেহেতু, তাই বুঝতে পারল সে যে সে আর মহিলা এই অ্যাপার্টমেন্টে একা নয়। দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ হার রুম,
মহিলাটি মিসেস জোন্স রজারকে ঘাড়ে ধরেছিল ঘরের মধ্যেও। সি সেড, হোয়াট ইজ ইয়োর নেম? তারপরেই মিসেস জোন্স ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? এখানেই আমরা জানতে পারবো সেটির নাম হচ্ছে রজার। রজার অ্যান্সার দ্য বয়, সেটি উত্তর দিল রজার। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইয়োর ফেস। তাহলে রজার, তুমি যাও, ওই সিঙ্কে যাও, সিঙ্কে গিয়ে তোমার মুখটা ধুয়ে এসো। সেড দ্য ওম্যান। হোয়ার আপন সি টার্নড হিম লুজ। এই বলেই সে তাকে প্রথম ছাড়ল ঘরের মধ্যে। অ্যাট লাস্ট, অবশেষে। রজার লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওম্যান, লুক অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক। এটা বেশ মজার সিচুয়েশন। রজার একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে যেখানে সে প্রথম ছাড়া পাচ্ছে ঘরের মধ্যে। তার মাথায় প্রথমে এলো যে দরজা খোলা রয়েছে, তো ছুটে পালিয়ে যাবে। তারপরে সে মহিলাটির দিকে তাকালো, মহিলাটির চেহারার দিকে তাকালো, বিশালাকার মহিলা। এবার যদি তাকে ধরে ফেলে তাহলে হয়তো সে সহজে আর ছাড়বে না। তাই সে মহিলাটির কথা মতো সে চলে গেল সিঙ্কে মুখ ধোয়ার জন্য। মহিলাটি বললেন, লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম। জলটাকে ছেড়ে রাখো যতক্ষণ না জলটা গরম হচ্ছে। সি সেড, হিয়ার ইজ এ ক্লিন টাওয়েল। এ নাও পরিষ্কার তোয়ালা। ইউ গনা টেক মি টু এ জেল। রজার জিজ্ঞেস করলো ভয় ভয়, ইউ গনা টেক মি টু জেল? তুমি কি আমায় জেলে নিয়ে যাবে? বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সিঙ্কে ঝুঁকে রজার জিজ্ঞেস করলো মিসেস জোন্সকে, তুমি কি আমায় জেলে নিয়ে যাবে? কারণ সে এখনও শিওর নয়। মিসেস জোন্সের ব্যবহারে সে কনফিউজড, কী করতে চাইছে কিচ্ছু বুঝতে পারছে না। মিসেস জোন্স তাকে ব্যঙ্গ করে বলল, নট উইথ দ্যাট ফেস। তোমার ওই নোংরা মুখ নিয়ে আমি তোমায় কোথাও নিয়ে যাব না। আই উড নট টেক ইউ নো হোয়ার। তোমার ওই নোংরা মুখ নিয়ে, নট উইথ দ্যাট ফেস আই উড টেক ইউ নো হোয়ার। তোমার ওই মুখ নিয়ে আমি তোমায় কোথাও নিয়ে যাব না। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল, হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। আমি এখানে আসছিলাম এত রাতে এক মুঠা রেঁধে খাবো বলে, আর তুমি কিনা আমার পার্সটা, আমার ব্যাগটাকে চুরি করার চেষ্টা করলে। মেবি ইউ অ্যান্ড বিন টু ইয়োর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ। হয়তো তুমিও তোমার রাতের খাবার, সাপার মানে হচ্ছে ডিনারের পরে যে খাবারটা হয় রাতে, সেটা হচ্ছে সাপার। হয়তো তুমি তোমার রাতের খাবার এখনও করে ওঠোনি, দেরিও হয়ে গেছে। হ্যাভ ইউ, তুমি কি করেছো? সেটি উত্তর দিল, দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস। আমার বাড়িতে কেউ নেই। দেন উই উইল ইট, তাহলে আমরা খাবো, মিসেস লুয়েলা বেটস বললেন। সেড দ্য ওমেন, আই বিলিভ ইউ আর হাংরি। আমার মনে হয় তুমি ক্ষুধার্ত, অর বিন হাংরি, অথবা ক্ষুধার্ত ছিলে অনেকক্ষণ, টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। তাই তুমি আমার পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করেছিলে। তো মিসেস জোন্স ভাবছে, আর পাঁচজনের মতোই ভাবছেন, যে এই ছেলেটি বোধহয় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় পার্সটাকে চুরি করার চেষ্টা করেছে। কিন্তু ব্যাপারটা তা নয়, এবং ছেলেটি খুব সততার সঙ্গে বলল যে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুডেড শু। না, আমি একজোড়া ব্লু সুডেড শু চেয়েছিলাম। সুডেড শু হচ্ছে নরম চামড়ার কাপড়ের মতো, ভেলভেটের মতো দেখতে জুতো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ওয়েল, ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুডেড শুজ। এখানে একটা অবাক করা রিপ্লাই দিচ্ছে মিসেস বেটস। তিনি বলছেন যে তোমাকে আমার পকেট বুক চুরি করার প্রয়োজন ছিল না, আমার পার্সটাকে চুরি করার প্রয়োজনই ছিল না এই জুতোটাকে পাওয়ার জন্য। ইউ কুড অফ আস্ক মি, তুমি শুধু আমায় জিজ্ঞেস করতে পারতে, একবার চাইতে পারতে। এটা শুনে রজার অবাক হয়ে যাচ্ছে। রজার তাই ম্যাম বলে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখো, সে অবাক হয়ে যাচ্ছে। এটা এরকম কেউ বলতে পারে, এরকম প্রত্যাশাই সে করছে না। ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, জল ফোঁটা ফোঁটা তার মুখ থেকে পড়ছে। যে জলটা দিয়ে সে ধুয়েছিল মুখ, তো এখনও মুছেনি, সে জলটা ফোঁটা ফোঁটা করে পড়ছে মাটিতে। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি মিসেস বেটসের দিকে তাকিয়ে রয়েছে। দেয়ার ওয়াজ এ লং পজ, একটা দীর্ঘ বিরাম, এ ভেরি লং পজ,
কারণ কি বলবে এরকম একটা সিচুয়েশনে সেটি এক্সপেক্টই করছে না, এরকম একটা ব্যবহার প্রত্যাশাই করেনি। তাই একটা দীর্ঘ বিরাম, সে কিছু ভাবতেই পারছে না কি বলবে, এরপরে কি করবে কিছুই তার মাথায় আসছে না। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপরে মুখটা মুছার পরে, নট নোয়িং হোয়াট এলস টু ডু, ড্রাইড ইট এগেন, তারপরে মুখটা মুছে নেওয়ার পরে ভাবলো যে কী করবে, ভেবে না পেয়ে সে আবার মুখটাকে মুছে ফেললো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, সেটি ঘুরলো, অ্যান্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এবার ভাবলো যে এর পরে কী তাহলে। দ্য ডোর ওয়াজ ওপেন, হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, হি কুড রান। দরজা খোলাই রয়েছে এখন সে চাইলেই হল থেকে দৌড়ে পালিয়ে যেতে পারে এবং তাকে কেউ ধরতে পারবে না। হি কুড রান, দৌড়াতেই পারে, কিন্তু এই দৌড়ে পালিয়ে গেলে একবার তার আর শুধরানোর কোনো অবকাশ থাকবে না, সে জীবনেও আর কোনো দিন চেঞ্জ হবে না। যে খারাপ পথে সে গেছে সেখান থেকে সে কোনো দিন হয়তো আর ফেরত আসতে পারবে না। যে পরিবর্তন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স করার চেষ্টা করছে সেটা আর কোনো দিনই এখানে আর হবে না, সফলও হবে না। কিন্তু রজার মিসেস বেটসের ভালো ব্যবহারে, মাদারলি ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে, আমরা এখান থেকেই লক্ষ্য করতে পারবো। যখন তিনি বলছেন যে তুমি একবার আমায় চাইতে পারতে, এটাতেই সে এতটাই অবাক হচ্ছে, অভিভূত হচ্ছে এই কথাতে, যে সে কিন্তু এখানে সুযোগ পেয়েও সে কিন্তু আর পালাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে রজারের চেঞ্জ হচ্ছে এবং মিসেস জোনসের মাদারলি ট্রিটমেন্টে এই চেঞ্জটা হচ্ছে, তার বিশ্বাসে, তার ভালো ব্যবহারে এই চেঞ্জটা আমরা লক্ষ্য করছি। দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, সে সময় মিসেস বেটস ডে বেডে, সোফার মতো, যেখানে দিনের বেলায় বিশ্রাম করা হয় এরকম একটা সোফার মতো কিন্তু একটু বড়, যেখানে একজন বিশ্রাম করতে পারবে, শুতে পারবে, এরকম একটা জায়গাতে মিসেস বেটস বসেছিল। আফটার এ হোয়াইল সি সেড, কিছুক্ষণ পরে সে বললো, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, বলছে আমিও তোমার মতো, রজারকে বলছে আমিও তোমার মতো একসময় যখন ছিলাম তখন আমিও তোমার মতো চাইতাম, যেটা পেতাম না সেটা চাইতাম, এবং আমরা সবাই তাই, যেটা আমরা পাই না সেটা আমরা মনে মনে চাই, যে এরকম যদি দামি মোবাইল আমরা পেতাম, দামি গাড়ি যদি পেতাম, আমরা চাই, কিন্তু তার মানে তো তাই নয় যে আমরা খারাপ উপায় অবলম্বন করব। মিসেস বেটস বলছে, দেয়ার ওয়াজ এ অ্যানাদার লং পজ, এই কথাটা বলার পরে আবার একটা দীর্ঘ বিরাম। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখ হাঁ হয়ে গেল। দেন হি ফ্রন্ট, তারপরে ছেলেটি না জেনেই, দেন হি ফ্রন্ট বাট নট নোয়িং হি ফ্রন্ট, ছেলেটি না জেনেই ভ্রুকুটি করল। মানে সেই কথাতে মিসেস বেটস যে বলল যে আমিও তোমার মতো যখন ছিলাম, আমিও তোমার মতো যেটা পেতাম না সেটা চাইতাম, এই কথাতে মিসেস বেটসকে জাজ করতে আরম্ভ করলো রজার, যে তাহলে কি মিসেস বেটসও আমার মতো খারাপ কাজ করেছে, আমার মতো বয়সে চুরি করেছে, আমার মতো ভাবতে আরম্ভ করলো। সেটা তার এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে, তার ওই ভ্রুকুটিতেই বোঝা যাচ্ছে, এবং মিসেস বেটস সেটা লক্ষ্য করলো। তাই বললেন তিনি, দ্য ওমেন সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিডন্ট, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুক, তুমি ভাবছো যে আমি তোমায় বলতে যাচ্ছি এটা, না তোমায় আমি এটা বলছি না কখনোই যে আমি কারো তোমার মতো পার্স চুরি করেছি কখনো অতীতে, এটা আমি কখনোই বলতে যাচ্ছি না, আমি কখনো করিনি এটা। ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি কখনো এটা বলতে যাচ্ছি না। আবার একটা বিরাম, পজ, আবার নিস্তব্ধতা, সাইলেন্স। আই হ্যাভ ডান থিংস টু, কিন্তু আমিও অনেক কিছু করেছি আমার জীবনে। হুইচ আই উড নট টেল ইউ সন, যেটা আমি তোমায় বলবো না বাছা। নাইদার টেল গড, এবং ভগবানকেও বলবো না, যদি না সর্বশক্তিমান সর্বজ্ঞানী ভগবান, ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি না সে নিজে থেকেই জেনে থাকে আমার অতীতের ওই সিক্রেটগুলো, তাহলে আমি তাকেও নিজে জেনে বলতে যাব না। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট, তাই বাদ দাও সব কথা, চলো বসো একসঙ্গে আমরা কিছু খাই।
আমি তোমার জন্য কিছু বানাই। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইয়োর হেয়ার সো দ্যাট ইউ লুক প্রেজেন্টেবল। তুমি বরং ওই চিরুনি দিয়ে তোমার চুলটা আঁচড়ে নাও, যেহেতু মুখ ধুয়েছে তাই চুল ভেজা, তাই তাকে বলছে চিরুনি দিয়ে তুমি তো তোমার চুলটাকে আঁচড়ে নাও, তাহলে তোমাকে বেশ সুন্দর দেখাবে, মানানসই লাগবে। তাহলে এখান থেকেই এই কথাগুলোই কিন্তু একটা মাদারলি যে ট্রিটমেন্টের বিভিন্ন এক্সাম্পল। যখন কোনো ছেলেকে বলা হয় যে তুমি ক্ষুধার্ত বোধ হয়, তুমি তোমার চিরুনিটা দিয়ে তোমার চুলটা আঁটে নাও, এগুলো প্রত্যেকটাই বোঝাচ্ছে যে রজারের প্রতি মিসেস জোনসের মাদারলি ট্রিটমেন্টটাকে, মাতৃত্ববোধটাকে ফুটে তুলছে। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। এই লাইনটা দাগ দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মিসেস জোনসের কিচেনের বর্ণনা, এটাই লিখে দিলেই তোমরা এসে কিউ বা বড় প্রশ্নতে কাজে লাগবে। যে মিসেস জোনসের রান্নাঘরটা কেমন না, একটা পর্দা আছে, রুমের মধ্যে একটা পর্দা রয়েছে এবং পর্দার উপরটাই হচ্ছে রান্নাঘর। সেখানে কি রয়েছে, একটা গ্যাস প্লেট রয়েছে, উনুন রয়েছে, একটা হচ্ছে আইস বক্স যেটা ফ্রিজের মতো কাজ করছে, আইস বক্স রয়েছে। মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এবং মিসেস জোনস রান্না করার জন্য চলে গেলেন, উঠলেন এবং ওই পর্দার পিছনে চলে গেলেন। দ্য ওমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, nor did she watch her purse which she left behind her on the daybed. মিসেস জোনস এবার কমপ্লিট ট্রাস্ট করছে, ট্রাস্ট দেখাচ্ছে রজারের প্রতি, যেটা খুবই অবাক করার মতো। যে চোরটাকে সে একটু আগে হাতে নাতে ধরে নিয়ে এলো, তাকে এত বিশ্বাস করছে, সে বিশ্বাস দেখাচ্ছে, এবং এই বিশ্বাসের জন্যই রজারও চেঞ্জ হচ্ছে। সে কি করছে, সে দেখছে না এখন আর, যাকে এত ধরে বেঁধে নিয়ে এলো বাড়িতে, তাকে ওপেন ছেড়ে রেখেছে, সে দেখছেই না তাকে, একবারও ঘুরেও তাকাচ্ছে না যে সে এটি পালাচ্ছে কি না। আর সবচেয়ে বড় কথা, তার পার্সটা যেটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল রাজার, সেই পার্সটাও কিন্তু ওই ডে বেডের উপরেই পড়ে রয়েছে বাইরে, সেটার দিকেও তাকাচ্ছে না যে রজা সেটাকে নিয়ে পালাচ্ছে কিনা। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম হোয়ার হি থট she could easily see him out of the corner of the other eyes if she wanted to. এখানে রজারও তার রিয়াকশানে একই রকম ট্রাস্ট দেখানোর চেষ্টা করছে, তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে। রজারও দূরে এমন একটা জায়গাতে গিয়ে বসছে যেখানে সে জানে যে মিসেস জোনস যেন ঘুরলেই তাকে সহজে দেখতে পায়, ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, যদি ঘুরে তাহলে সহজেই যেন রজারকে তার চোখের সামনে দেখতে পায়। ইফ সি ওয়ান্টেড টু, যদি সে চায়। হি ডিড নট ট্রাস্ট দ্য ওমেন নট টু ট্রাস্ট হিম। মহিলাটি অর্থাৎ মিসেস জোনস রজারের প্রতি আস্থা রাখবেন না, এই বিশ্বাস রজার আর করতে পারল না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর অবিশ্বাসী, বিশ্বাস ভাঙতে চায় না, আস্থা হারাতে চায় না মিসেস জোনসের। সে এমন কিছু করতে চায় না যাতে মিসেস জোনস তার প্রতি বিশ্বাস হারায়। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, দিয়ে কেউ বড় প্রশ্ন আসতে পারে এই লাইনটা তুলে, যে কে বিশ্বাস হারাতে চায় না, কার কাছ থেকে বিশ্বাস হারাতে চায় না, কেন এই কথা বলেছে। তারপর রজার বলছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্ক দ্য বয়, মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং। আপনার কি কাউকে লাগবে বাজারে যাওয়ার জন্য, কিছু মিল্ক, দুধ বা অন্য কিছু আনার জন্য? মিসেস জন সঙ্গে সঙ্গে বলছে, ডোন্ট বিলিভ আই ডু, আমার মনে হয় না এমন কিছু আমার লাগবে বলে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, আই ওয়াজ গোয়িং টু মেক কোকা আউট অফ ক্যান মিল্ক আই গট হেয়ার। আমার মনে হয় না এইসব আমার লাগবে বলে, তবে যদি না, আনলেস যদি না তুমি নিজে মিষ্টি দুধ খেতে চাও, কারণ আমি কোকা বানাতে চাই, আমার কাছে যে ক্যান মিল্ক টিনের বাক্সবন্দি দুধ আছে সেখান দিয়ে আমি তোমার জন্য কোকা বানাবো বলে ভাবছি। দ্যাট উইল বি ফাইন সেড দ্য বয়, এটা দারুণ ব্যাপার হবে, আমার আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। সি হিটেড সাম লিমা বিনস, এক ধরনের সবজি আমেরিকাতে উৎপন্ন হয়, বিনস শুটি টাইপের। লিমা বিনস গরম করলেন, আর গরম করলেন হ্যাম, মানে হচ্ছে শুকরের মাংস, নুন মাখানো শুকরের মাংস, সেঁকা শুকরের মাংস গরম করলেন, আর কোকা তৈরি করলেন, মেড কোকা আউট অফ ক্যান মিল্ক, অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিল সাজালেন, টেবিল প্রস্তুত করলেন খাওয়ার জন্য।
The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. মিসেস জোন্স এমন কিছু প্রশ্ন করলেন না যে ছেলেটি কোথায় থাকে, তার কোন কোন লোকের সঙ্গে তার সম্পর্ক, তার ঘরের লোক সম্পর্কে এমন কিছুই জানতে চাইলেন না যেগুলো তাকে বিব্রত করতে পারে, এম্বারেস করতে পারে, এমন কিছুই জিজ্ঞেস করলেন না। ইনস্টেড অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, সি টোল্ড হিম অ্যাবাউট হার জব, বরং তার সম্পর্কে বলল যাতে ছেলেটি একটু কমফোর্টেবল হয় তার সঙ্গে। তা সে কী ধরনের জব করে, মিসেস জোন্স কী ধরনের জব করে সেই ব্যাপারে সে বলল। ইন এ হোটেল বিউটি শপ, একটা বিউটি পার্লারে, স্যালনে সে জব করে, হোটেল বিউটি শপ। দ্যাট স্টে ওপেন লেট, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কী ধরনের কাজ ওটা। হাউ অল কাইন্ড অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, কী ধরনের মেয়েরা আসা যাওয়া করে সেলনে। ব্লন্ডিজ মানে সোনালি চুলের, রেড লাল চুলের, স্প্যানিশ দেখতে মেয়েরা আসে। দেন সি কাট হিম এ হাফ অফ হার 10 সেন্ট কেক, তারপরে সে 10 সেন্ট মূল্যের কেকও হাফটা কেটে দিল। তো এই পার্টটা ভীষণই ইম্পর্টেন্ট, এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্নের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে অনেক প্রশ্ন, অজস্র প্রশ্ন। খাবার কী কী দেওয়া হলো, সাপারের কী কী আইটেম ছিল তাহলে, লিমা বিনস, হ্যাম আর কোকা, এবং শেষে 10 সেন্টের কেকের হাফটা। এটা হচ্ছে আমার সাপারের মেনু ছিল। খুব ইম্পর্টেন্ট, আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 সেন্ট মানে কি, মানে $1, আমেরিকাতে $1 10 ভাগের 1 ভাগ, 100 সেন্টে $1 হয়, এবং এটাকে 10 সেন্টকে 1 ডাইমও বলা হয়। এখান থেকে আমাদের তাহলে এই প্যারা থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ আসছে। সাপারের কী কী মেনু ছিল, লিমা বিনস, হ্যাম, কোকা আউট অফ ক্যান মিল্ক, আর শেষে 10 সেন্টের কেক দিয়েছিল মিসেস জোন্স রজারকে। এবং মিসেস জোন্স কোথায় কাজ করতো, হোটেল বিউটি শপ। সেখানে কারা আসতো, ব্লন্ডিজ, রেড হেডস, স্প্যানিশ, এগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউর জন্য। এরপরে মিসেস জোন্স মাতৃস্নেহে বলে উঠল, ইট সাম মোর সন। এখানে আবার সেই মাদারলি ট্রিটমেন্ট, মিসেস জোন্সের মাতৃত্ববোধের আমরা উদাহরণ পাচ্ছি। আবার রজারকে বলছে, যা একটু খাও বাছা। হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং সি গট আপ অ্যান্ড সেড, যখন তাদের খাওয়া শেষ হয়ে গেল, সে উঠে পড়ল, মিসেস জোন্স উঠে পড়ল এবং বলল, নাও হেয়ার টেক দিস $10 অ্যান্ড বাই ইয়োর সেলফ সাম ব্লু সুডেড শুজ। এই নাও তোমার $10 এবং এটা নিয়ে তোমার সেই কাঙ্ক্ষিত তোমার ব্লু সুডেড শু কিনে নাও, যেটার জন্য তুমি চুরি করতে চেয়েছিলে। তাহলে এখানে দুটো জিনিস গুলিয়ে যায়, 10 সেন্ট আর $10। 10 সেন্টের কেক আর $10 দিয়েছিল ব্লু সুডেড শু কেনার জন্য। তারপরে জোন্স বলছে, অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাঞ্চিং আন টু মাই পকেট বুক নর এনিবডি এলস, বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট। এটা বেস্ট লাইন বলতে পারো এই গল্পের। তো মিসেস জোন্স শুধু অর্থ দিয়ে তো তাকে সাহায্য করেনি বা তাকে চেঞ্জ করার চেষ্টা করছে না, তার অ্যাডভাইস দিয়ে, মহামূল্যবান এই অ্যাডভাইস, যেটা একমাত্র মাই দিতে পারে, ঠিক মায়ের মতো এই অ্যাডভাইস দিয়ে তাকে শুধরানোর চেষ্টা করছে, বিপথে যাওয়া রজারকে সঠিক পথ দেখাচ্ছে। এই কথাগুলো যে পরের বারে, নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাঞ্চিং ইন্টু মাই পকেট বুক, আমার পার্স বা অন্য কারো, নর নোবডি এলস, অন্য কারো পার্সের উপরে ঝাঁপিয়ে পড়ো না, ছিনতাই করার চেষ্টা করো না। বিকজ, কারণ শুজ কাম বাই ডেভিলিস লাইক, কারণ যে জুতোটা তুমি অসৎ পথে, অশুভ উপায়ে পাওয়ার চেষ্টা করবে, দ্যাট উইল বার্ন ইউর ফিট, যেটা তোমার পাকে পুড়িয়ে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে। আর অ্যাজ এ ব্ল্যাক পিপল, কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে আমেরিকাতে এরকম কোনো ক্রাইম করলে তার সারা জীবনই জেলে থাকতে হবে, যেখানে তাদের কোনো অধিকারই নেই। আমেরিকার সমাজে তাদের অপরাধ করলে তাদের সারা জীবনটাই শেষ হয়ে যাবে। তাই ছেলের মতো, নিজের ছেলের মতো মিসেস জোন্স রজারকে
সঠিক পথ দেখানোর চেষ্টা করলেন এবং তিনি বললেন, আই গট টু গেট মাই রেস্ট নাও, এবার আমাকে বিশ্রাম নিতে হবে, বাট আই উইশ ইউড বিহেভ ইউর সেলফ সন ফ্রম হেয়ার অন ইন। এবং তিনি আবার তাকে বললেন যে আমি আশা করব যে এখন থেকে তুমি ভদ্র আচরণ করবে বাছা। তিনি আবার তাকে আরেকবার মনে করিয়ে দিলেন। সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট। গুড নাইট। তিনি তাকে হলঘর দিয়ে সামনের দরজা অবধি নিয়ে গেলেন এবং দরজাটি খুললেন, তাকে শুভরাত্রি জানালেন, রজারকে জানালেন। বিহেভ ইয়োর সেলফ বয়, আবার তাকে মনে করিয়ে দিলেন বিহেভ ইয়োর সেলফ। রজারকে আবার মনে করিয়ে দিল যে ভালো আচরণ করো, আর এরকম খারাপ আচরণ করো না, আর এরকম খারাপ কাজ করো না কখনো। সি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট। তিনি রাস্তার দিকে তাকিয়ে বললেন, বিহেভ ইয়োর সেলফ, ভালো আচরণ করো। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, যেটা আমাদের টাইটেল। ছেলেটি আরও অনেক কিছু বলতে চেয়েছিল এই কৃতজ্ঞতা জ্ঞাপন হিসেবে, যা করেছে সেটা তো অন্য কেউ করবে না এরকম আচরণ, তাই সে অনেক কিছুই বলার চিন্তা ভাবনা করছিল, কিন্তু কিছু বলে উঠতে পারল না। তার মাথায় কিছু এলো না থ্যাংক ইউ ম্যাম ছাড়া। থ্যাংক ইউ ম্যাম ছাড়া সে অন্য কিছু বলতে চেয়েছিল মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে, বাট হি কুড নট ডু সো অ্যাজ ইট হি টার্নড অ্যাট দ্য ব্যালেন্স টু অ্যান্ড লুকড ব্যাক দ্য লার্জ ওমেন ইন দ্য ডোর। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যামটাও বলতে পারলো না, সো থ্যাংক ইউ বলেছে। তো লাস্ট প্রশ্ন আসে যে কী বলেছে লাস্ট শব্দটা? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যামও নয়, শুধু থ্যাংক ইউ। বিফোর সি শাট দ্য ডোর। ব্যারেন স্টুপ, ব্যারেন মানে অনুর্বর, এখানে ফাঁকা অর্থে হতে পারে, আর স্টুপ মানে হচ্ছে উঁচু জায়গা, বাড়ির বাইরে যে উঁচু জায়গাটা দরজার বাইরে হয় সেটা বোঝাচ্ছে। সে এরকম একটা উঁচু জায়গার দিকে রজার দেখলো, ঘুরে তাকালো, আর ঘরের মধ্যে যে বিশালাকার মহিলা অর্থাৎ মিসেস জোনসের দিকেও তাকালো, ফিরে তাকালো, এবং দরজা বন্ধ করে দেওয়ার আগে সে শুধু থ্যাংক ইউ শব্দটুকুই বলতে পারল, আর তার সঙ্গে কোনো দিন দেখা হলো না। অ্যান্ড হি নেভার স হার এগেন। এখানে একটা ফেমাস নাটক আছে বিশপস ক্যান্ডেলস্টিক্সের, সেই অপরাধীর মতো এখানে রজারও তার উপকারীকে সঠিক ভাষায় কিন্তু শেষ পর্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারল না, তার মনের কথাগুলোকে বলতে পারল না, কথা হারিয়ে ফেলল। বেশ সুন্দর এই ছোট গল্পটি। এবারে তোমরা এসএকিউ আর ডিওকিউ প্রশ্নগুলোর সাজেশন আমি দিলাম, তোমরা পজ করে টুকে নিতে পারো। এই এসএকিউ প্রশ্নগুলো তোমরা তৈরি করে নিলে, আর এই ডিএকিউ প্রশ্নগুলো যেগুলো দিলাম, 8টা প্রশ্ন আছে ডিএকিউ প্রশ্ন, তার মধ্যে মেন প্রশ্ন হচ্ছে মিসেস জোনসের মাদারলি ট্রিটমেন্ট, এটাই মেন প্রশ্ন। এই প্রশ্নগুলো মোটামুটি তৈরি করে নিলে তোমরা 2021 বা 2022 বা পরবর্তীকালে যে কোনো এইচএস পরীক্ষা যে বছরই হোক না কেন, প্রত্যেক বছরের এইচএস পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই তৈরি করে গেলেই যথেষ্ট। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করো, তবেই আমি এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হব। থ্যাংক ইউ।